আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয় তানভীর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের এই নতুন ভিডিওতে। শুরুতে বলে রাখি, আমার এই চ্যানেল সংক্রান্ত এবং আমার এই ভিডিও সংক্রান্ত আপনাদের যত ধরনের মতামত রয়েছে কমেন্টে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তবে আর কথা না পারি, শুরু করা যাক। অবশেষে টি-20 থেকে অপশন নিলেন মুশফিকুর রহিম, যেটা আজকের দিনের হট টপিক। এখনকার সময় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় হট টপিক মুশফিকুর রহিমের টি-20 থেকে স্বেচ্ছায় অবসর। আমি আমার গত ভিডিওতে, যেটা বেসিক্যালি রেডি করা হয়েছে বিসিবির এশিয়া কাপের এই ব্যর্থতার পরবর্তীতে কী করণীয় তা নিয়ে, সেখানে বলেছিলাম মুশফিকুর রহিমের অবসরের কথা। মুশফিকুর রহিম যেন নিজ থেকে অবসরটি নেয়, তার অন্যতম কারণ বলেছি মুশফিক টি-20তে যে পারফরমেন্স করছে তাতে আসলে দিনকে দিন তার প্রতি যে মানুষের যে সম্মান ছিল সেটি কমছে। উল্টো দিকে যদি আমি এটাই বলি, বাংলাদেশের ওয়ানডে এবং টেস্টে অন্যতম সেরা ব্যাটসম্যান কিন্তু মুশফিকুর রহিম। হ্যাঁ, এবছর লিটন কুমার দাস অনেক ভালো খেলছে টেস্টে এবং ওয়ানডেতে, কিন্তু আমরা মিস্টার ডিপেন্ডেবল কিন্তু মুশফিককে বলি। রিজন হচ্ছে এমন অনেক ম্যাচ হয়েছে যেগুলোতে হচ্ছে আমাদের সব ব্যাটসম্যান ফল করছে, তারা পারফর্ম করতে পারে নাই, সেখানে মুশফিক টেস্ট এবং ওয়ানডেতে পারফর্ম করছে এবং এমন অনেক ম্যাচ সে একাই টেনে নিচ্ছে। ম্যাচ আমরা জিতি আর হারি, সে কিন্তু রান করেছে, রান করে একটা সম্মানজনক স্কোর করছে। এখন ওই জায়গা থেকে যদি আমি বলি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, ওয়ানডে আর টেস্টে মুশফিককে আমরা আসলে কখনোই সেকেন্ড কাতারেও নিতে পারবো না, সে আমাদের ফার্স্ট কাতারেই থাকবে ব্যাটসম্যানদের তালিকায়। এখন সেই পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, মুশফিক যখন টি-20তে এত বাজে পারফর্ম করতেছে, অবভিয়াসলি যেখানে আমরা একটা ব্যাটসম্যানকে এত রেসপেক্ট দিই, সে জায়গায় টি-20তে তার সম্মানটা দিন দিন কমতেছে। মানুষজন সবাই চাচ্ছিল যে সে অপশন নয়, এবং একটা স্বাভাবিক বিষয় যখন অপসরের সময়টা কাউন্ট করা হয়। স্টিভ ওয়াহ বলছিল একবার অপশন নেওয়ার সময়টাকে সে এভাবে ডিফাইন করছিল যে তখনই চলে যাবে যখন হচ্ছে মানুষ জিজ্ঞেস করবে কেন যাচ্ছ, তখন যেও না যখন মানুষ বলতেছে চলে যাও। ব্যাপারটা এমন মুশফিকের ক্ষেত্রে, সেক্ষেত্রে ব্যাপারটা এমন হলো, এবং আমার কাছে মনে হয় মুশফিক একদম সঠিক সময়ে সিদ্ধান্তটা নিয়েছে। আমি যদি আমার পার্সোনাল মতামত দিয়ে শুরু করি, পার্সোনাল মতামত অনুযায়ী মুশফিকের গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু মুশফিককে অপশন নেওয়ার কথা, এই রবটা এতদিন উঠে নেয়। এটা বেসিক্যালি গত দুইটা সিরিজ থেকে বেশি কথা হচ্ছিল মুশফিকের অবসর নেওয়ার কথা। হ্যাঁ, মুশফিক আমার যদি পার্সোনালি আমি টোটাল লিস্টটা দেখে বলি, আমার কাছে পার্সোনালি মনে হয় না গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বা এই বছরের শুরু পর্যন্ত তাকে অপশন নেওয়ার ব্যাপারটা আমার কাছে পার্সোনালি মনে হয়নি। আমার কাছে মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু গত বছর ওয়ার্ল্ড কাপের পরেই তার অপশন নিয়ে ফেলার একটা উচিত ছিল, এটা আমার মনে হয়েছে, কিন্তু মুশফিকের ক্ষেত্রে এটা মনে হয়নি। মুশফিকের ক্ষেত্রে এই বছর বিশেষ করে এশিয়া কাপের আগে বা এশিয়া কাপের একটা দোলাচলে ছিলাম যে হ্যাঁ, এক্সপিরিয়েন্স একটু কাজে লাগাইতে পারে, এশিয়া কাপে একটা ট্রাই করে দেওয়া যেতে পারে, কিন্তু এখন যে সময়টাতে সে নিচ্ছে এশিয়া কাপের পরবর্তী সময়, আমি বলবো এটা পারফেক্ট সময়। অনেকে বলতেছে অনেক আগে নেওয়ার দরকার ছিল, আমার কাছে পার্সোনালি এটা মনে হয় না যে অনেক আগে নেওয়ার দরকার ছিল। ইভেন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মুশফিক একদম সঠিক সময়ে নিচ্ছে। এশিয়া কাপটা আসলে বিসিবি যেরকম চাচ্ছিল একটু দেখার জন্য, লাকে ছিল না, এভরিথিং আমাদের বিপরীতে গেছে। ওই অনুযায়ী আমি বলবো যে সে এই সময়টা খুব পারফেক্ট একটা সময়ে তার অবসরটা নিয়েছে। অন্যদিকে যদি আমি বলি, মুশফিকের অবসরের পরবর্তীতে যেমন হচ্ছে স্বাভাবিক বিষয়, আমি নিজেও কিন্তু বলছি মুশফিকের অবসর নেওয়া উচিত, সে নিচ্ছে, ভালো কাজ। কিন্তু পরবর্তীতে যখন মানুষ, আজকে আমি দেখলাম অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে, মানে তাকে নিয়ে বেশি মক করতেছে, মানে লাইক ব্যাপারটা খুবই অসম্মানজনক একটা অবস্থা। আর মুশফিকের মতো একটা প্লেয়ারকে আপনি যখন সে অপশন নিল, আপনি সে অবভিয়াসলি এখানে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন, আপনার উচিত অ্যাপ্রিসিয়েট করা। সে জায়গায় আপনি যখন তাকে নিয়ে মক করবেন, এটা পার্সোনালি আমি লাইক করবো না। আমি যদি আমার মতামত বলি, আমি লাইক করবো না। কেন লাইক করবো না? এখানে অনেক ধরনের রিজন আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন মুশফিক পারফরমেন্স করতেছে না, একটা প্লেয়ার পারফরমেন্স নাই করতে পারে, তার ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, সে ক্যাচ ফেলবে, মিস করবে, কিন্তু আপনার যদি কোনো স্টুডেন্ট আপনি ফেল করার পরে আপনি তাকে পরবর্তী ক্লাসে উঠাই দেন, এটা কি স্টুডেন্টের দোষ? অবভিয়াসলি না। আপনি তখন কী বলবেন? আপনি সাপোজ আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হয় বা স্কুলের যে পরীক্ষাগুলো হয়, কলেজের যে পরীক্ষাগুলো হয়, আপনি ওখানে একটা ছেলে যখন ফেল করবে, তাকে কিন্তু আপনি যখন তুলে দিবেন, ছেলেটা কিন্তু না করবে না, স্বাভাবিক বিষয়। অ্যাজ এ যদি চিন্তা করেন, আপনি গার্জেন সাইডে নিজেকে চিন্তা করেন, তখনও আপনি না করবেন না। সো
এই ব্যাপারটা আমার কাছে সেম জিনিস লাগছে। মুশফিক যদি খারাপ খেলে টি-20তে সে খারাপ খেলছে, কিন্তু আমার কাছে এই বছরের আগে তাকে মনে হয় না বাদ দেওয়ার মতো অবস্থা। কারণ কি, আমি যদি আপনাদেরকে স্টেটের কথা বলি, আমি জানি না আপনারা কয়জন আসলে যারা মক করতেছেন তারা কয়জন দেখে স্টেট দেখে কথাগুলো বলতেছেন। কারণ হচ্ছে আপনি যখন অনেকগুলো দেশের খেলা একসাথে দেখবেন, পুরো ক্রিকেটের হিস্টোরি দেখবেন, তখন আপনি চিন্তা করতে বলবেন যে হ্যাঁ মুশফিক বাজে খেলতেছে। কিন্তু আপনি যখন বাংলাদেশের খেলা দেখে বলবেন, তখন কিন্তু আপনি মুশফিককে একা দোষারোপ করতে পারবেন না। বাংলাদেশ টি-20তে এখন পর্যন্ত 133টা ম্যাচ খেলছে, ম্যাচ জিতছে মাত্র 45টা। এবং সবচেয়ে এটাকে মজার বিষয় বলি বা আশ্চর্যজনক বিষয় বলি, যেটাই বলি, দুঃখজনক বলি, এই 45 ম্যাচের মধ্যে বাংলাদেশ বড় দলগুলো বেসিক্যালি আফগানিস্তান তো রিসেন্টলি এত স্ট্রং হয়েছে, আফগানিস্তানের রিসেন্ট টাইম যে আমি বাদ দেই, আর এমনিতে যারা থাকে জিম্বাবু, নেদারল্যান্ড, এগুলোকে এক পাশে রেখে টেস্ট প্লেইং দেশ কান্ট্রিগুলোর মধ্যে যারা স্ট্রং তাদের কথা যদি আমি কাউন্ট করি, সে জায়গায় বাংলাদেশ 17টা ম্যাচ জিতছে তাদের সাথে। তার মধ্যে 7টা ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডের সাথে মিরপুরের ওই পিচের গত বছরের টি-20 ওয়ার্ল্ড কাপের আগের ঘটনা। তো ওইটা আমরা সবাই জানি ওইটা কিভাবে জিনিসটা আমরা জিতছি। স্পিন ট্র্যাকের কারণে খুব ভালোভাবে স্পিন কাজ করছে এবং অস্ট্রেলিয়া খুবই দুর্বল ছিল স্পিন ট্র্যাকে, এই কারণে আমরা ম্যাচটা জিতছি। তো ওগুলো কিন্তু আপনি গর্ব করে কখনোই বলতে পারবেন না। আমি স্টিল না বলতে পারি গত বছরের পর থেকে, গত বছর ওয়ার্ল্ড কাপের পর থেকে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ফ্যান যদি টি-20 কথা, বাংলাদেশকে নিয়ে টি-20 কথা বলতে যায়, কখনো অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের এই সিরিজগুলোর কথা কেউ বলেনি। কারণ কি, তারাও জানে এটা নিয়ে আসলে গর্ব করার মতো কোনো কিছু নাই। সো বাংলাদেশ গর্ব করে কোনগুলো ম্যাচ নিয়ে, তার আগে যেগুলো জিতছে। সো আমি যদি 17টার মধ্যে 7টা বাদ দিয়ে দিই, তাহলে থাকে আর 10টা। এখন 10টা ম্যাচে মুশফিক 5টা থেকে 6টা ম্যাচ আপনাকে জিতাইছে, মানে মুশফিক ওই ম্যাচগুলোতে রান করতে দেখে আপনি জিতছেন। তাহলে আপনি কিভাবে একটা প্লেয়ারকে এভাবে মক করতে পারেন? আপনি তার পারফরমেন্স অনুযায়ী তাকে মক করবেন, ঠিক আছে, ওটা আপনার অধিকার, আপনি করতেই পারেন। কিন্তু আপনি যখন অপশন নেওয়ার পরে একটা প্লেয়ারকে অ্যাপ্রিসিয়েট না করে বিভিন্ন কথাবার্তা বলবেন, লাইক একমাত্র প্লেয়ার যার কারণে এতদিন বাংলাদেশ আসছে, জিনিসটা এমন না। একটা দলের যদি জাস্ট একটা প্লেয়ারের কারণে আপনার মনে হয় যে 133 ম্যাচ থেকে 45 ম্যাচ জিতলো, তার মধ্যে 17টা ম্যাচ বড় দলের সাথে এবং ওখান থেকে 7টা ম্যাচ তো বাদে দিলাম, তাহলে 10টা ম্যাচ, তাহলে চিন্তা করেন কতগুলো ম্যাচ বাংলাদেশ হারছে, প্রায় 60-র উপরে। ওই ম্যাচগুলো আসলে কার জন্য হারছে? একটা প্লেয়ারের জন্য? অবভিয়াসলি না। আমার জানার মতো টি-20তে, আমি জানি না টি-20তে বেসিক্যালি কতগুলো ম্যাচ মুশফিকের কারণে আসছে। আমি যদি এশিয়া কাপের লাস্ট ম্যাচের কথা বলি সেটাতে, এবং ওটাতে আমারও অনেক রাগ উঠছে, আমিও বলছি তার অপশন নেওয়া উচিত, সেরকম কত মিস করবে, সে এর আগের ওয়ার্ল্ড কাপে মিস করছে, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে। সো সে মিস করে, মিস্টেক তার প্রচুর আছে, হলো অন্যান্য ফরম্যাটে। এখন আপনি মোটেও অন্যান্য ফরম্যাটে তাকে অপশন নেওয়ার কথা আপনি ভুলেও বলতে পারেন, কারণ হচ্ছে সে বাংলাদেশে তখন টপ ব্যাটসম্যান, এখন পর্যন্ত টপ ব্যাটসম্যান। আপনি ইভেন মিডল অর্ডারে এখন যে খেলাবেন, আপনি আফিক যার কথাই বলেন, তাদেরকে মিডল অর্ডারে খেলার মতো, আপনি মুশফিককে বিট করার মতো তাদের এখন পর্যন্ত ওই অ্যাবিলিটি হয়নি। আমাকে স্কোর দেখাতে পারেন, আপনি দেখাইতে পারেন যে হ্যাঁ আফগানিস্তানের সাথে একটা ম্যাচ আফিক জিতে ফেলছে, এরকম একটা ম্যাচ কিন্তু অসংখ্যবার মুশফিক জিতেছে। তো ওয়ান ডে টেস্টে আমার জানা মতে নতুন যারা আছে তারাও তার আশেপাশে নেই। হ্যাঁ, এখন আপনারা কেন রিসেন্ট টাইম এত কথা কেন মুশফিককে বলতেছেন, তার একটা রিজন হচ্ছে, ইনক্লুডিং আমিও বলছি, কিন্তু আমি যেটা বললাম, আমি মক করাটা অবসরের পরবর্তী এখন মক করা, এটা আমার কাছে মোটেও আমি সাপোর্ট করি না, পার্সোনালি সাপোর্ট করি না। অনেকগুলো রিজন আছে এখানে। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ তার অপশন নেওয়া উচিত, সে অপশন নিচ্ছে, সে ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ, ফাইন, তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। কারণ সে আমাদের কিন্তু অলরেডি 2টা ফরম্যাটের বেস্ট ব্যাটসম্যান, তাকে আমরা যদি এখন অ্যাপ্রিসিয়েট করি, সে তখন আমাদেরকে ভালো ফলাফল এনে দিবে, এবং ওইটা নিয়ে কিন্তু আমরা খুব প্রাউড ফিল করব। তো আলটিমেটলি তাদের যতটুকু দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব কিন্তু আছে যে আমাদের জায়গা থেকে একটা মানুষকে সাপোর্ট দেওয়া, অ্যাপ্রিসিয়েট করা। তার আপনি দেখেন, আপনি এখন মুশফিকের এটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করতেছেন না, আপনি তাকে মক করতেছেন, কিন্তু যার একদম অবভিয়াস হয়ে গেছে অপশন নেওয়াটা, মাহমুদুল রিয়াদ, সে তো টোটালি তখন অপশন নিবেই না। সে চিন্তা করবে আমি যদি অপশন নেই মুশফিকের মতো, তো আমাকে আর অ্যাপ্রিসিয়েট করবে না, সে মকই করবে। সে চিন্তা করবে যতক্ষণ আমাকে দল থেকে বাদ দিবে না, আমি খেলেই যাব। পজিটিভ জিনিসকে সবসময় আমার মতে পজিটিভ রাখাই ভালো। এখন যে কথা ছিলাম, বাংলাদেশে যদি সবচেয়ে বড় জয় বলা হয় ইন্ডিয়ার সাথে অথবা নিদাস ট্রফির কথা বলবে, এবং নিদাস ট্রফি তো মুশফিকে রান করে জিতেছে, এবং ইন্ডিয়ার ম্যাচটাও সে মুশফিকে জিতেছে। আমি যদি শুরু থেকে আসি, 2011 পর্যন্ত, 2006 থেকে 2011 পর্যন্ত
মুশফিক খেলতে হচ্ছে 7, 8, 9 নম্বরে নামতো। তো 7, 8, 9 নম্বরে নেমে তার যে রানটা থাকা দরকার 10, 15, 18 এই টাইপের স্কোর, এটা 7, 8, 9 নেমে এই রানগুলোই করে বাংলাদেশের ম্যাক্সিমাম, এটাই অ্যাকচুয়ালি হয়। গেল 11তে এসে সে ফার্স্টে ওই ম্যাচটাতে সে হচ্ছে 4 কি 5-এর ফরওয়ার্ড হয়েছে। 4-5-এ আসার পরে সে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে ছিল ম্যাচটা, এবং ওই ম্যাচে সে প্রবাবলি হচ্ছে 26 বলে 41 রান করছে। ওই ম্যাচটাতে সে 41 রান করছে, এবং ওই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ জিতছে। গেল ওই ম্যাচ হচ্ছে বাংলাদেশ টি-20তে এত বছর ধরে টি-20 চলতেছিল, 5 বছর ধরে। তার আগের বাংলাদেশের ম্যাচ জয়টা ছিল 2007 ওয়ার্ল্ড কাপে, যেটা আশরাফুল আফতাব জিতাইছিল। তার পরবর্তীতে এসে মুশফিকের ব্যাটিংয়ে ওই ম্যাচটা জিতলো। তো আপনি এখানে একটা আমি ম্যাচ দেখালাম যেটা মুশফিক জেতালো। আপনি যখন মক করবেন অবভিয়াসলি এই জিনিসটা একটা স্বাভাবিক একটা কোয়েশ্চেন আসবে, সে তো ম্যাচ জিতাইছে। আপনাকে দেখতে হবে একটা প্লেয়ার কতগুলো ম্যাচ জিতাইছে, আপনি বলতে পারেন সে কতগুলো হারাইছে। আমি বললাম যে টি-20তে আসলে তার মিসের কারণেই এক্স্যাক্টলি হারছে, এরকম আপনি খুব বেশি হলে আমার এখন পর্যন্ত একটাই মনে করতেছে, তাও যদি আমি ধরি যে আরও কয়েকটা থাকতে পারে, আমার মনে হয় না ওটা 2 থেকে 3টা আর বেশি হবে। জাস্ট হচ্ছে ওর মিসের কারণ বা ব্যাটিংয়ের কারণে। আর ব্যাটিং তো বেসিক্যালি একজনকে দিয়ে ডিপেন্ড করে না যে আপনি একটা প্লেয়ারের জন্য ব্যাটিংটা খারাপ হচ্ছে, কারণ টিমটা খেলাটা হচ্ছে 11 জনের খেলা। তো ব্যাটসম্যান ওখানে 7-8 জন থাকে, সবাই একসাথে ফল করলে তখন ব্যাপারটা এমন হয়। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে লাস্টের যে ইন্ডিয়ার ওই ম্যাচটার কথা, যেটাতে হচ্ছে ওয়ার্ল্ড কাপে 1 বলে করছে, ওটা আমি কাউন্ট করলাম, ওটা আমি ধরে নিলাম তার জন্য হারছি। ওইটা আপনি একটা তার দোষ দিতে পারেন, ওখানে আমি 3 জনের দোষই দিব। লাস্টে যে ইভেন আমি বলবো যে এটা ক্লোজ আনছে, মুশফিকই আনছে। আপনি রিয়াদের দোষ দিতে পারেন অবভিয়াসলি, কারণ হচ্ছে রিয়াদে ওই ম্যাচটা কিন্তু ওই ওভারে কিন্তু বাউন্ডারি কিন্তু মুশফিকে আলটিমেটলি রানগুলো করে দিল। তো মুশফিকে ওই বলে আউট হওয়াটা অস্বাভাবিক কিছু না। একটা ম্যাচে 3 বলে 2 রান দরকার, ওই মুহূর্তে 3 নাম্বার বলটা যে খেলতেছে সে আউট হওয়াটা স্বাভাবিক বিষয় আমার কাছে। কারণ কি, এরকম যে কোনো ম্যাচে যে কোনো দলের প্লেয়ারটা আউট হইতেই পারে, কিন্তু পরবর্তীতে মাহমুদুল্লাহ যে আউট হয়েছে, আমার কাছে ওই ম্যাচটার জন্য সবচেয়ে বড় গিল্টি মনে হবে মাহমুদুল্লাহকে। এবং মাহমুদুল্লাহ পরে যে নামছে তার ক্ষেত্রেও সেম, সেও তার কোনো ব্রেন ইউজ করে শটটা করতে চান। যাই হোক, পুরানো কথা, কিন্তু আলটিমেটলি ওই ম্যাচের জন্য আমি একা মুশফিকের দোষ দিব না। এশিয়া কাপের লাস্ট ম্যাচটা যেরকম আমি একা মুশফিকের দোষ দিতে পারি, সে ক্যাচ মিস করছে দেখে ম্যাচটা হারছে, আদারওয়াইজ ম্যাচটা জিততে পারতো। ওই ক্যাচটা ধরলে ম্যাচটা জিতে, বা উইকেট কিপিংয়ের কথা যদি বলি, রিভিউটা করলে ম্যাচটা জিতে, এরকম। তো তারপর আমি কাউন্ট করলাম 2 থেকে 3টা ভুলের পাবেন যেগুলো সে একা হারছে। আচ্ছা, এখন আসে হচ্ছে আমাদের জয়ের ক্ষেত্রে যে ব্যাপারগুলো বললাম, ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের কথা বললাম, নিদাস ট্রফি বললাম, ইন্ডিয়ার সাথে ম্যাচের কথা বললাম, শ্রীলঙ্কার সাথে সে 3টা ম্যাচে তার ব্যাটিংয়ের কারণে জিতছে। শ্রীলঙ্কার সাথে টোটাল এ পর্যন্ত 4টা জিতছে। তারপরে হচ্ছে 3টা বা 2টা ম্যাচে তার ব্যাটিংয়ের কারণে জিতছে। আবার ছোটো ছোটো কিছু স্কোর আছে যেগুলো হচ্ছে কুইক স্কোর নিচ্ছে সে, ওটাও টি-20তে 20-এর উপরে সব কিছুই কাউন্ট হয়। এই মক করার ব্যাপারটা যেখান থেকে আসলো, মক করার ব্যাপারটা হচ্ছে এখনকার নতুন প্লেয়ারগুলোর জন্য মক করার ব্যাপারটা আসলো। তো মক করার ব্যাপারে আসার আগে ব্যাপারটা যেটা হচ্ছে, এই যে আফিফের কথা বলি বা সোহানের কথা বলি বা মোসাদ্দেকের কথা বলি, মোসাদ্দেক দিয়ে যদি শুরু করি, মোসাদ্দেক এই বছর যে রানগুলো করছে, গত বছর সে এরকম রান করতে পারে নাই। গত বছর সে ইভেন হচ্ছে সে টি-20 ছিলই না, টোটাল 2টা ম্যাচ খেলছে। এবছর এসে সে যে আউটপুটটা দিচ্ছে, তখনই ব্যাপারটা কথায় আসলো যে হ্যাঁ, সে যেহেতু এত ভালো আউটপুট দিচ্ছে, তাকে উপরে খেলানো দরকার, জুনিয়রদেরকে চান্স দেওয়া দরকার, তখন এই ব্যাপারগুলো আসছে। কিন্তু আপনার একটা দল যখন আসলে বিল্ড আপ হবে না, আপনি দলে যখন ভালো পারফরমার থাকবে না, তখন আসলে যে খারাপটা তাকে নিতে হবে। আমাদের কালচারে এটা, আমাদের কোনো ভালো প্লেয়ার নাই, যারা আছে তারা রেগুলার ভালো খেলতে পারে না, যারা এখন পর্যন্ত মাঝে মাঝে ঝলক দেখাইছে তারা কেউ রেগুলার ভালো খেলতে পারে না। সো আলটিমেটলি থিং হয়ে গেছে, এই কারণে মুশফিকের টি-20 আহামরি কিছু না হলেও সে খেলে গেছে। কারণ বাংলাদেশে আমার মতে আহামরি কার, লিটনের কথা বলবেন, এই লিটনকেই তো গত বছর আপনারা এত % ছাড়, 10% ছাড়, 40% ছাড়, 50% ছাড়, অনেক কথা বলছেন। তো লিটনকে এবার হিরো বানাই ফেলছেন কীভাবে? বাংলাদেশে আসলে যখন আমরা জাজ করি, আমরা ফরম্যাট বিবেচনা করি না, আমরা সবগুলো জিনিস একসাথে কাউন্ট করি। কেউ একটা টেস্টে সেঞ্চুরি করলো, আমরা তাকে বেস্ট বানাই দিব, এবং নির্বাচকরা যেমন, আমরা দর্শকরাও তেমন। নির্বাচকরা টেস্টে সেঞ্চুরি করলে এনে ওয়ানডে খেলায় দিবে বা টি-20 খেলায় দিবে, আর আমরাও তেমন হচ্ছে টেস্টে ভালো খেললে টি-20-র জন্য লাফাবো। ব্যাপারটা হচ্ছে এরকম।
লিটন যখন টেস্টে আবার এবছর টেস্টে কিন্তু সে গত বছর ভালো খেলতেছিল, এই বছর যখন কন্টিনিউ করতেছিল মানুষের চোখে ভালো করে বুঝতে, এবং স্বভাবতই তার ওয়ানডেতে যখন টেস্ট থেকে ওয়ানডেতে আসলো ওয়ানডেতে ভালো খেলে, এবং টি20তে যখন খেললো একটা ম্যাচ খেললো, টি20তে এবছর মানে তার একটা কি দুটি ইনিংস আছে ভালো, ওই যে কিন্তু ওই যে একটা নাম চলে আসছে লিটন ভালো খেলতেছে, এখন ভালো ফর্মে আছে, টাচে আছে, এ কারণে মানুষ এখন কিন্তু আগের সব ভুলে গেছে। আলটিমেটলি এটাই হয়, মানুষ আগের কথা যেগুলো হয়, আগের ঘটনা যেগুলো হয় সবই ভুলে যায়। সো আলটিমেট থিং হচ্ছে মানুষ মনে রাখতে চায় না। এখান থেকে যদি আমি বলি বাংলাদেশের বেস্ট টি20তে বেস্ট পারফর্মার কেউই নেই, আলটিমেট সবাই অ্যাভারেজ। সাকিবের কথা বলবেন, সাকিবের ব্যাটিংয়ে আহামরি কোনো কিছু নাই। এই যে গতকালকার আজকে মিলে একটা দেখতেছিলাম, টি20তে সর্বোচ্চ ডট বল কারা দিচ্ছে, এরকম 5 জনের নাম। প্রথম নামটা হচ্ছে জানার মতো এটা একদম কমন নাম, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ। 5 নম্বর নামটা সাকিব আল হাসানের। ওয়ার্ল্ডের মধ্যে যারা যারা খেলতেছে তাদের মধ্যে বেশি কারা ডট বল দিচ্ছে, এখানে কিন্তু সাকিবের নাম আছে। এই যে আমরা যে বলি সাকিব অনেক ভালো, এটা কিন্তু তাহলে ভুল প্রমাণিত হচ্ছে। হ্যাঁ, এখন আপনি এটা দ্বারা আবার এজিউম করতে পারবেন না আমি সাকিবকে খারাপ বলতেছি। সাকিব ভালো ঠিক আছে, কিন্তু টি20 ব্যাটিং আসলে যতটুকু ভালো হওয়া দরকার ওইটা কিন্তু আদতে সাকিব না। সাকিবে যখন ব্যাটিং বোলিং একসাথে কাউন্ট হয়, ফিল্ডিং একসাথে কাউন্ট হয়, তখন সে বেস্ট হয়ে যাচ্ছে। অলরাউন্ডার জিনিসটা এইভাবে হচ্ছে। এই কারণে সাকিবের ব্যাটিং যে আমার টি20তে আহামরি এটা বলতে পারবো না, তবে ইফেক্টিভ ব্যাটিং আমরা যখন ম্যাচ জিতানো ইনিংস লাগবে এরকম কিন্তু আলটিমেটলি খুব কমই আসছে অন্যান্য প্লেয়ারদের, যেটা মুশফিকের ছিল। কারণ আমাদের আলটিমেটলি টি20তে আমরা খুবই ম্যাচ কম জিতছি। আমরা যদি এমন হইতো যে আমরা ওয়ানডের মধ্যে এখন ভালো দল হয়ে গেছে তখন একটা ব্যাপার থাকতো। তো এখানে এটা যেমন সত্য, এই মুহূর্তে মুশফিকের অবসর নেওয়াটা সবচেয়ে থেকে জরুরি ছিল, তার নিজের জন্য ভালো ছিল। সে যেমন হচ্ছে ওয়ানডে আর টেস্টে মনোযোগ দিতে পারবে, পারফর্ম করতে পারবে, আমাদেরই লাভ। এবং সে যেহেতু ভুল বেশি করতেছে টি20তে, আসলে তাকে দিয়ে হচ্ছে না, তার বয়সের কারণে হচ্ছে না। ওভারঅল মিলে ঠিক আছে, সে অপশন নিল। কিন্তু যখন আপনারা জিনিসটাকে খুব মকে পরিণত করতেছেন, একটা কথা আছে না বাংলাতে, লেবু চিপলে বেশি তেতা হয়ে যায়, ব্যাপারটা এমনই। আপনারা যখন মুশফিককে শুধু শুধু মকে পরিণত করতেছেন, ব্যাপারটা খুব উইয়ার্ড লাগে। এবং সবচেয়ে যে বিষয় যেটা, বিভিন্ন সাংবাদিক যারা আছে বা জার্নালিস্ট যারা আছে XYZ, অনেকে দেখা যাবে অনেক টাইপের কথা বলবে। আমি কিছুক্ষণ আগে একজনের রিপোর্ট দেখতেছিলাম, যিনি হচ্ছেন একবার মুশফিকের বাবা দিয়ে রিপোর্ট করলো, আবার মুশফিকের বাজে রিপোর্টও করলো কন্টিনিউয়াসলি। সো ব্যাপারটা হচ্ছে সাংবাদিকদের কাজই এটা, তারা দুই পক্ষেই কথা বলবে। কিন্তু আপনি যখন স্টেট না দেখে, আপনি যখন কিছু না দেখে আপনি একটা কথা বলে ফেলবেন, তখন ব্যাপারটা হয়ে যাবে আসলে আপনি হয় জানেন না, না জেনে বলতেছেন, অথবা আপনি জানার ট্রাই করেন না। দুইটার একটা হইতে পারে। এই কারণে আমার কাছে পার্সোনালি মনে হয় না যে মুশফিককে ট্রল করার মতো কোনো কিছু আছে। হ্যাঁ, সে মিস করছে আগের ম্যাচে, আমরা তার হারছি, ওটা নিয়ে যথেষ্ট আমিও অনেক রাগ দেখিয়েছি, ওটা নিয়ে আমিও অনেক কথা বলছি। ওটা হচ্ছে একটা স্পেসিফিক ম্যাচ নিয়ে। এর মানে এটা না যে ভাই একটা মানুষ আমি অপশন নিল, তাকে আমি এরপর অ্যাপ্রিসিয়েট না করে তাকে আমি মক করতে থাকি, যেটা আসলে ক্রিকেটের কালচার হতে পারে না। আপনার এই যারা যারা বাংলাদেশের খেলা অনেক আগে থেকে দেখেন, 2000 থেকে যদি ধরি বা তারপর থেকে যদি ধরি এখন পর্যন্ত, বাংলাদেশ কিন্তু 2000 থেকে 2012 পর্যন্ত কাউন্ট করি, কয়টা ম্যাচ জিতছে? 1 বছরে একটা, 2 বছরে একটা, এই টাইপের ছিল। 3-এর পরে তো একদম খুব নাজুক অবস্থা ছিল বাংলাদেশে। এরপরে আবার আস্তে আস্তে বিল্ড আপ করছে 6-7-এর দিকে এসে, 6-7-এর পরে আবার নাজুক অবস্থা ছিল, এরকম হঠাৎ করে জিততো। এই জিনিসটা কিন্তু চেঞ্জ আসছে। যারা আগেকার তারা মোটামুটি সবকিছু পয়েন্ট টু পয়েন্ট মেলাতে পারেন, কিন্তু যারা হচ্ছে নতুন এখন থেকে যারা দেখতেছেন, বা 2015 পরে যারা দেখতেছেন, 16 পরে যারা দেখতেছেন, তারা অনেক কিছু জাজ করতে পারেন। কিন্তু আলটিমেটলি সত্য যেটা, আমাদের টি20তে এখন পর্যন্ত রেগুলার পারফর্মার কেউ নাই। হ্যাঁ, এই টাইমে এখনকার সময়ে এসে আফিফ রান করতেছে, সোহান রান করতেছে, মোসাদ্দেক রান করতেছে। এই আফিফ সোহানারা কিন্তু গত ওয়ার্ল্ড কাপে রান করতে পারেনি। আমি যে কোনো জিনিস বলতে পারি যে হ্যাঁ সোহানকে চান্স পায় না বা আফিফ চান্স পায় না, মোসাদ্দেক তো চান্স পেল। মোসাদ্দেক 7 নম্বরে নেমে এবার রান করলো না, মোসাদ্দেক ফিনিশিং রোলে নেমে তো রান করছে। তো এই ফিনিশিং রোলে আগে যারা ছিল তারা তো কোনো রানই করতে পারেনি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ওরা ফিনিশার না দেখে তারা রান করতে পারেনি, এটাও আপনি বলতে পারেন, অপশন আপনার জন্য অনেক খোলা আছে। কিন্তু একটা ব্যাটসম্যান যদি মোসাদ্দেক যদি 7 বলে 25 করতে পারে, তাহলে যে ব্যাটসম্যানটাকে আমরা মিডল অর্ডারে খেলাতে চাচ্ছি তাকে তো রান করতে পারেন। ট্রু থিং হচ্ছে আফিফ ভালো প্লেয়ার, আফিফের উপর যথেষ্ট ভরসা আছে, কিন্তু
আফিফ, সোহান বা যাদের কথায় আমরা অপশনাল যাদের কথা বলছি, গত ওয়ার্ল্ড কাপে কেউই ক্লিক করেনি, এবং কেউই ক্লিক করে নাই। ব্যাপারটা হয়ে গেছে আমাদের জন্য সব কিছু মিলে আমরা একটা ফ্রাস্ট্রেটেড জায়গায় ছিলাম। ওই থিং থেকে আমি যদি স্টিল নাও বলি, মাহমুদ আলী রিয়াদের গত বছরের পরেই আমি ধরছিলাম সে অপশন নিয়ে ফেলবে, সে নেয় নাই। বিসিবিও তাকে কন্টিনিউসলি দলে নিয়ে গেছে, এবারও বিসিবি নিয়ে যাচ্ছে। তো এখানে আসলে আমি প্লেয়ারের কোনো দোষ দেখি না। আমি স্বভাবত এখানে মেনলি আমার একটা যেটা কথা ছিল ইয়েকে নিয়ে বলার, এই বিসিবিকে নিয়ে। বিসিবি তো এটা দায়িত্ব, কোনো একটা প্লেয়ার যখন খারাপ খেলবে তাকে তো ড্রপ দেওয়ার দায়িত্ব বিসিবি। ড্রপ না বলতে পারো বিশ্রাম দাও, সমস্যা কি? তুমি যদি পাবলিকলি জিনিসটা মেনটেন করতে না পারো তাহলে তো তোমার এত বড় একটা পজিশনে থাকার কোনো মানে হয় না। বিসিবি তো একটা বিশাল প্রতিষ্ঠান, তারা যদি আসলে তাদের প্লেয়ারদেরকে কিভাবে মেনটেন করবে এটা না জানে, আপনি রেদার দেন আপনি একটা প্লেয়ারকে মক না করে আপনি বিসিবিকে মক করেন। সে কেন এভাবে কন্টিনিউ করলো? এই যে রিয়াদ এখন অপশন নেয়, সাপোজ ধরলাম রিয়াদ অপশন নিল না, বিসিবি কি এই সাহসটা দেখাতে পারবে? বিসিবি রিয়াদকে টি-20 ওয়ার্ল্ড কাপে না নিয়ে বিসিবি টি-20 ওয়ার্ল্ড কাপে যাবে, এটা দেখাতে পারবে না। কারণ কি, বিসিবি আসলে ওই গার্ডসটা নাই। ইভেন আমাদের জনগণেরও যদি কথা বলি, দর্শকেরও কথা বলি, তাদেরও আসলে ওই গার্ডসটা নেই যে বিসিবিকে পয়েন্ট আউট করে কথা বলি। আমরা যদি 5টা পয়েন্টে যে একবার বিসিবিকে বলবো, 4বারই বলবো প্লেয়ারদের উদ্দেশ্যে, কারণ প্লেয়ারদেরকে বললে তো প্লেয়াররা রিপ্লাই দিতে পারে না বা প্লেয়ারের কোনো ইয়ে না। কিন্তু বিসিবি যে এখন পর্যন্ত আমাদের ডোমেস্টিকের কোনো কিছু রেডি করতে পারে না, কোনো স্ট্রাকচার রেডি না, এগুলো নিয়ে কিন্তু খুবই কম কথা হয়, যেটা কিন্তু বেসিক। আপনার প্লেয়ার আসবে কোত্থেকে? এই যে একের পর এক প্লেয়ার, একজন আপনি খারাপ খেলছেন দেখে অপরজনের চান্স পাচ্ছে, ব্যাপারটা এমন হয়ে গেছে। মানে মিউজিক্যাল চেয়ার ব্যাপারটা অনেকটা, আমাদের ওপেনিংয়ের ব্যাপারটা এমন হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার। একবার রিটার্ন সৌম্য, তারপর হচ্ছে সৌম্যকে ড্রপ দিল নাইম শেখ, এইভাবে করে মানে সবাইকে দিয়ে ট্রাই করছে, কিন্তু আলটিমেটলি এটাতে লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ প্রত্যেকেই জানে যে ভাই আমি 3 ম্যাচ চান্স পাবো, 4 ম্যাচ চান্স পাবো, এখন রান করলে টিকে যাব, রান না করলে আমি বাদ করবো। আবার কোনোদিন যখন সবাই খারাপ খেলবে আমাকে তখন আবার ডাকবে। বাংলাদেশে এটাই চলতেছে, এবং এটা একটা ভালো কালচার না। এই কারণে দেখা গেছে আলটিমেটলি কেউ রান পাচ্ছে না, কারো মাইন্ড বিল্ড আপ হচ্ছে না। এই যে এখন যে একটু চেঞ্জ আসতো, সেটা আমি বলবো বিসিবির উচিত এটাকে কন্টিনিউ করা। মোসাদ্দেক, আফিফ, সোহান এরা মোটামুটি এখন বুঝতেছে যে হ্যাঁ আমি দলে খেলতে পারবো বা আমার দলে গুরুত্ব আছে। এই জিনিসটা আপনি সবার বেলায় করেন, যারা আসলে বাংলাদেশে এরকম পটেনশিয়াল প্লেয়ার, আমরা আগে থেকে যাদের কথা জানি, হ্যাঁ তারা এরকম, যারা আমাদেরকে আগে জুনিয়র, যারা হচ্ছে মানে এই পঞ্চপাণ্ডবের পরে যারা আমাদেরকে অলরেডি অনেকগুলো ম্যাচ জিতেছে, তাদেরকে এভাবে ইয়ে করেন। এই সাব্বিরের কথাই ধরেন, সাব্বিরকে যখনই আমি যদি বলি, সাব্বির সৌম্য এই 2টা প্লেয়ার সব সময় দলে যখন খেলতো ম্যাক্সিমাম টাইমে এদের উপর একটা প্রেশার থাকতো, ইনক্লুডিং লিটন দাস শুধুমাত্র টেস্টে তার কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্সের কারণে সে মোটামুটি জিনিসটা তার আয়ত্তে নিয়ে আসতে পারছে। এখন যদি লিটন টি-20তে পরপর 5 ম্যাচও খারাপ খেলে প্রেশার আসবে না, কারণ কি সে জানি হচ্ছে তাকে নেক্সট 10 ম্যাচে কোনো প্রেশার দেওয়া হবে না, এবং সে 10 ম্যাচের মধ্যে 3-4টাতে ক্লিক করবেই। আমি এটা নেগেটিভ বলতেছি, এটা পজিটিভ থিং। আপনার একটা প্লেয়ারকে সাহস দিতে হবে। আপনি যখন একটা প্লেয়ারকে সাহস দিতে পারবেন তখনই কিন্তু আলটিমেটলি তারা আলটিমেটলি ভালো করবে। তো আমরা বেসিক্যালি এগুলো নিয়ে কিন্তু কথা বলতেছি না, আমরা কিন্তু কথা বলি আলটিমেটলি যখন একটা প্লেয়ারকে নির্দিষ্ট করে, হ্যাঁ আপনি একটা ম্যাচের ক্ষেত্রে বা কিছু স্পেসিফিক পয়েন্ট ধরে আপনি আগাতে পারেন, কিন্তু যখনই শুধু যেমন আজকে যেটা নিয়ে বেসিক্যালি আমি ভিডিওটা শুরু করছিলাম, মুশফিকের এই রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্টের পরে সবাই তাকে নিয়ে যেভাবে মক করতেছে, ব্যাপারটা খুব উইয়ার্ড পর্যায়ে চলে গেছে। 1-2বার ফান করা যায়, কিন্তু আপনি এমনভাবে কখনো বলতে পারেন না যে হ্যাঁ সে 16 বছরই খেলে গেছে কোনো ধরনের ইয়ে ছাড়া, এমন না। আপনি টি-20তে বললামই, আপনি টি-20 10টা ম্যাচ বড়দের সাথে জিতছেন, বড় দলগুলোর সাথে, যেখানে 5-6টা ম্যাচে আপনাকে মুশফিক জিতেছে, তাহলে আপনি তাকে কিভাবে মক করেন আমাকে বলেন? আপনার তো যদি আমি দল হিসেবে কাউন্ট করি, বাংলাদেশ টিমেরই তো কোনো টি-20তে ঠিক নেই। মুশফিককে বাদ দিলে টি-20তে আমি কোনো পারফরম্যান্সই তখন আর দেখি না। যেহেতু আমার পারফরম্যান্স কখন কাউন্ট হবে? যখন ম্যাচ জিতবে। আপনি বলতে পারেন একটা প্লেয়ার একা পারফর্ম করলে তো ম্যাচ জিতবে না, তাহলে আপনি একা পারফর্ম করলে যদি ম্যাচ না জিতে, সেক্ষেত্রে আপনি একটা প্লেয়ারকে একা মকও করতে পারেন। আলটিমেটলি জিনিস আপনি যেভাবে ইকুয়েশন মিলাতেছেন এইভাবে হবে, মানে যে সেট দিয়ে আসেন আপনার আলটিমেটলি চলে আসবে যে হ্যাঁ আপনার শুধু একটা প্লেয়ারকে আপনি তখনই মক করতে পারেন যদি আপনার কোনো স্পেসিফিক পয়েন্ট থাকে। সেখানে ফাইনাল বলতে যে ম্যাচ দিয়ে আমরা হেরে বিদায় নিচ্ছি, ওই ম্যাচের কথা আমি বললাম, ওইটা নিয়ে আপনি করতে পারেন, 1000বার করতে পারেন, ওটা লজিক্যালি। কিন্তু পরে যে জিনিসগুলো, ওগুলো আসলে জাস্ট হচ্ছে আমাদেরই একটা কি বলবো, নিজেদের ফ্রাস্ট্রেশন ঢালা, এর বাইরে অন্য কোনো কিছু না।
অন্যদিকে আমি বলবো যে মাহমুদুল্লাহ রিয়াদের আমি আশা করছিলাম মুশফিক থেকে মাহমুদুল্লাহ রিয়াদ আরও আগে নিবে। মুশফিকের একটা জিনিস পজিটিভনেস যেটা আমি পাইছি সেটা হচ্ছে সে ইমোশনটাকে সবসময় প্রায়োরিটি দিয়ে, এখানে একটা ভুল হচ্ছে সে এর কারণে অনেক বেশি কন্ট্রোভার্সি জিনিসগুলোতে পড়ে যায়। কিন্তু আবার একটা জিনিস, সে ইমোশনটাকে, এটা যেমন হচ্ছে ইমোশনাল কারণে সে হচ্ছে একদম নিচ থেকে হঠাৎ করে ডিসাইড করে ফেলছে। থিং এমন ছিল না যে মুশফিক, আজকে একটা রিপোর্ট দেখলাম রিয়াসাত আজিমের, তিনি বলতেছিল, কোয়েশ্চেন করছিল মুশফিককে কি T20 ওয়ার্ল্ড কাপটা রাখা হইতো কিনা। অবভিয়াসলি বিসিবির জীবনে মুশফিকুর রহিমকে বাদ দিত না, বিসিবি বাদ দিতে হচ্ছে খুব বেশি হলে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিত। যদি খুব বেশি হইতো মুশফিককে কিন্তু কন্টিনিউ করতো, তো মুশফিক নিচ থেকে সরে আসছে, এটা আরও ভালো দিক না? আমার মতে যে প্লেয়ারগুলোর বাংলাদেশের কিন্তু আলটিমেটলি পঞ্চপাণ্ডব বলি সবাইকে একসময় বিদায় নিতে হবে। মাশরাফি অনেক আগে চলে গেছে, যেটা আমরা চাইনি, কিন্তু আলটিমেটলি এখন মাশরাফিকে ওয়ানডে থেকে আমরা বিদায় নেওয়ার কথা হচ্ছে, সে বিদায় নেয়নি একেবারে। এটা বিসিবির ফল। বিসিবি জিনিসটা দুইটা মানুষের মধ্যে কানেক্ট করতে পারেনি। তামিমও হঠাৎ করে চলে গেছে, তামিমের তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে টলে এগুলো, তো আলটিমেটলি আমরা অনেক সময় মক বেশি করে ফেলি, আমরা বুঝি না যে কোন জায়গায় আমাদের থামা উচিত। আমাদের প্লেয়াররাও মাঝে মাঝে এটা বুঝে না, কোথায় কথা বলা উচিত কোথায় বলা উচিত না। সেম জিনিসটা আমরা দর্শকরাও সেম, আমরা দর্শকরা যে খুব বেশি জেনুইন এমন না। কিন্তু তো এই ইস্যুগুলো আসলে সবগুলো একসাথে চলে আসে। যেমন আরও অনেকগুলো পয়েন্ট আছে, মুশফিকের তাকে ড্রপ করা উচিত ছিল, তারপর তাকে ডোমেস্টিকে পারফর্ম করে আনা উচিত ছিল। এই কথাগুলো আপনি অন্য যে কোনো জায়গায় বলতে পারেন, অন্য যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে বলতে পারেন যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচে কিছু করে দেখেনি। কিন্তু আপনি যদি এখন এই ক্ষেত্রে ডোমেস্টিকের কথা বলেন, বাংলাদেশের ডোমেস্টিক কতটা বাজে এটা আপনিও জানেন, আমরাও জানি, সবাই জানে। তো ডোমেস্টিকের কথা আপনি বলবেন কীভাবে? তো আলটিমেটলি আপনি এনামুল হক বিজয়কে ডোমেস্টিক থেকে তো আমরা আনছি, এই T20 খেলায় লাভের লাভ তো কোনো কিছু হলো না। তো দিন শেষে ইকুয়েশন জিরোই আসতেছে। আপনি যখন এইসব ছোটো ছোটো লজিক দিচ্ছেন, তাকে ড্রপ করানোর পরে ম্যাচ খেলে ডোমেস্টিকে খেলে আবার পারফর্ম করে আনানোর দরকার ছিল। বাংলাদেশের ক্রিকেটের স্ট্রাকচার এখনও এরকম হয় না যে তাকে ডোমেস্টিকে খেলায় আবার আনাবে। যদি আনানো হইতো তাহলে আপনি নাইম শেখকে ওয়েস্ট ইন্ডিজ এই দলের সাথে সেঞ্চুরি করলে নিয়ে আসতেন না, সাব্বিরকেও 3.5 বছর পরে কোনো পারফরমেন্স ছাড়া নিয়ে আসতেন না। আমি বলতেছি না তাকে আনা উচিত হয় না, সাব্বির রহমানকে আনা উচিত হয় না, এমন কিছু বলতেছি না, কিন্তু প্রক্রিয়াটা ভুল। প্রক্রিয়াটা এই কারণেই ভুল, আপনি তো আসলে আপনার কিছুই রেডি করতে পারেন, এবং আপনি এটা একদিনে রেডি করতে পারবেন না। আপনাকে এটা কন্টিনিউয়াসলি চিন্তাভাবনা করে ডেভেলপ করতে হবে স্টেপ বাই স্টেপ। তো এই পয়েন্টগুলো আসলে একটা প্লেয়ারকে টার্গেট করে বলার কিছু, এটা প্লেয়ারকে বলারও কিছু নাই, এটা তো দায়িত্ব হচ্ছে বিসিবির। আরেকটা কথা আসতেছে, প্লেয়াররা কেন অপশন নিতে চায় না, ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, অবভিয়াসলি থাকবে। আপনি টাকার চিন্তা করতে পারেন, আপনি যে খাওয়া দাওয়ার চিন্তা করতে পারেন, একটা প্লেয়ারও চিন্তা করবেন অবভিয়াসলি। একটা প্লেয়ারের সর্বোচ্চ খেলার বয়স কত? ইন্টারন্যাশনাল 40 বছর, এবং সে যদি সব ফ্র্যাঞ্চাইজি ধরি অনেকে 45 পর্যন্ত খেলে, হ্যাঁ তার দায়িত্ব খেলা, সে সারা জীবন খেলে যাবে, সেটা তো তার ইয়ের মধ্যে পড়ে খেলা। এখন আপনার আসলে বুঝতে হবে যে আপনার ম্যানেজমেন্ট আপনাকে কতদিন কন্টিনিউ করতে চায়। অনেক সময় দেখা যায় ম্যানেজমেন্ট চায় কিন্তু প্লেয়ার অপশন নিয়ে ফেলে, ওইটা 1-2 বছরের ঘটনা, ওইটা কিন্তু বিশাল গ্যাপ হয় না, 5-6 বছরের গ্যাপ হয় না। তো এই জিনিসটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এখানে প্লেয়ারের যতটুকু না দায়িত্ব তার থেকে বেশি দায়িত্ব ম্যানেজমেন্টের। এখন একটা প্লেয়ার যদি তাকে যদি ইয়ে না দেয়, তাকে যদি ম্যানেজমেন্ট নিয়ে সবসময় নেয়, কল করে, প্লেয়ারটা কেন খেলবে না? মানে স্বাভাবিক, আমি পারফর্ম করি আর না করি, আমার দেশের খেলাতে আমাকে পিক করতেছে, আমি কেন খেলবো না? আমাকে তো যে পিক করতেছে এখানে তার ভুল, সে আমার পারফরমেন্স দেখতেছে, আমি এখন আপ টু দ্য মার্কে নাই, তারপর আমাকে নিচ্ছে। এখন যদি আমি এক্ষেত্রে না করি, না আমি খেলবো না, তখন তো আবার আপনারাই সেম এটা বলবেন যে হ্যাঁ দেশের প্রতি আপনার কোনো ধরনের দায় নাই, বা দেশের প্রতি আপনার কোনো ধরনের ডেডিকেশন নাই। সাকিবকে বলেন না এভাবে যখন বিভিন্ন সিরিজে না খেলতে চায়, স্বাভাবিক। মানে আমরা কিন্তু দুই পাশ দিয়েই একটা প্লেয়ারের উপরে ব্লেম দিব, কিন্তু আমাদের যে পার্টিকুলার যেসব পজিশনে যাদের দায়িত্ব আমরা তাদেরকে কোনো ধরনের ব্লেম দিব না। কারণ কি, তাদেরকে তো আসলে ব্লেম দিয়ে কোনো ধরনের গ্ল্যামার পাওয়া যায় না। আপনি একটা কোচকে বলে বা একটা টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে যেটা বলবেন, তার থেকে আপনি যখন একটা প্লেয়ারকে বেশি বলবেন যে হ্যাঁ এই প্লেয়ারটা এটা পারে না বা তার দোষ, এরকম ব্লেম দিবেন, তখন জিনিসটা আরও পাবলিক বেশি জিনিসটা নেয়। ওই যে আলটিমেটলি চলে আসলো কোন জিনিসটাই বেশি আমরা ভিউ বেশি পাই, ব্যাপারটা এমন আর কি। তো আলটিমেট থিং হচ্ছে আপনি যেই পয়েন্টই বলেন, ম্যাক্সিমাম পয়েন্ট চলে যাবে বিসিবির। একটা প্লেয়ার কখন অপশন নেবে এটা কিন্তু অন্য কারো কেউ বলতে পারবে না। আপনি বলি না যে অমুক প্লেয়ারের অপশন নেওয়া উচিত বলতে পারবো, জাস্ট হচ্ছে আমাদের মতামত। তো সম্পূর্ণ এটা কিন্তু তার ডিসিশন, সে খেলবে কি খেলবে না এটা তার ডিসিশন। তাকে নিব কি নিব না এটা ম্যানেজমেন্টের ডিসিশন, এটা আমাদের পক্ষে থাকবে, মানে টিম ম্যানেজমেন্টে থাকবে, টিম ম্যানেজমেন্ট ওটা করবে, ওটার জন্য প্লেয়ারের কোনো ইয়ে না। প্লেয়ারকে যদি এখন 50 বছরের প্লেয়ারকে যদি টিম ম্যানেজমেন্ট নিতে চায়,
প্লেয়ার ওখানে না করার কিছু নাই, কারণ এটা স্বাভাবিক বিষয়। টিম ম্যানেজমেন্ট আসলে চিন্তা করতে হবে তার কোথায় যে একটা প্লেয়ারকে তার থামাবে সে। তো বিসিবির ওই গার্ডসটা টোটালি নেই। আর ফ্র্যাঞ্চাইজি টিকেটের যেটা বললো, একজন বলতেন বেশ, মানে অনেকগুলোই তো কমেন্ট আসতে দেখলাম, অনেক ধরনের পোস্ট দেখলাম। তো একটা পোস্ট দেখলাম খুব ভাইরাল হলো যে হ্যাঁ মুশফিক কেন আলাদা করে বলতে হয়েছে। ভাই এটা স্বাভাবিক বিষয়। আমি দেখলাম যে ম্যাক্সিমাম প্লেয়ার যখন অপশনে তারা জানায় দেয়, ইনক্লুড করে দেয়, আমি পুরো ক্রিকেট ক্যারিয়ার থেকে অপশন নিলাম নাকি আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেলবো নাকি আমি এই শুধুমাত্র এটা থেকে অপশন নিচ্ছি, এটা আলাদা করে বলে দেয়। স্বাভাবিক প্রক্রিয়া। এটার জন্য আপনারা শুধুমাত্র মুশফিকের এটা দিয়ে আপনি যখন এখানে বড় করে দেখবেন, আসলে আপনার জানার কমতি। আপনি তাহলে অন্যান্য প্লেয়ারদের, অন্যান্য দেশের প্লেয়ারদের অপশনের নিউজটা দেখেন না। আমাদের ইয়েতে আমি দেখলাম বেশি কথা হয়। আমাদের একবার কথা এই যে 2016 ওয়ার্ল্ড কাপের সময় তাসকিনকে যখন করলো, ব্যান করলো, পরে পরের দিন নিউজ আসলে ইংলিশে নিউজটা ছিল তাসকিনের আপিল যেটা করছে ওইটা রাখে নেয়, মানে তাসকিন ব্যানই আছে। কিন্তু আমাদের ইংলিশ বুঝতে না পারে আমাদের সকল সাংবাদিকরা বড় বড় যত নিউজ পেপার ছিল তারা সহ জিনিসটা প্রচার করছে, হ্যাঁ তাসকিনকে করছে, অ্যাপ্রুভ করছে খেলার জন্য। তা আমরা এমন একটা আমরা আসলে জিনিস বুঝার আগে আমরা ওইটা নিয়ে বেশি লাফাই। তারপরে আমরা যখন দেখি যে না আসলে তো ব্যাপারটা এইটা, তখন আবার চুপসে যাই। জিনিসটা এমন যে এত মক করা হচ্ছে, এটা আসলেই আমাদের জন্য মোটেই ভালো কাজ। হ্যাঁ মুশফিককে আমরা যাই বলি, আলটিমেটলি কী হবে, এই কারণে ওয়ানডেতে টেস্টটা খারাপ করা আরম্ভ করি। ওয়ানডে টেস্টে আপনি আমাকে যত যাই স্টেট দেখান, আমার মতে এখন পর্যন্ত মুশফিকের আশেপাশে খুব কম ব্যাটসম্যান আছে, খুব কম। কারণ কি, আমি এমন অনেক ম্যাচ দেখছি, আমি একদম ধরে ধরে বলতে পারবো মুশফিক না থাকলে ওই ম্যাচগুলো আপনারা রান কেউ করতে পারতো না। 2018 পাকিস্তানের ম্যাচটা আমরা জীবনে জিততাম না যদি না মুশফিকে এভাবে রান করতো। এবং পাকিস্তানের ওই বোলিংয়ের এগেনস্টে আসলে মুশফিকে ছিল একমাত্র দলে। সাকিব তো ইঞ্জুরিতে গেছে, তামিমও ইঞ্জুরিতে ছিল। এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যখন এই যে পঞ্চপাণ্ডবকে প্রায় সময় মক করেন অনেকে, এটা আসলে না বুঝে করেন। কারণ কি, যারা ওই যে শুরু থেকে খেলা দেখে আসতেছে তারা জানে আসলে বাংলাদেশ কোন পজিশনে ছিল এবং কিভাবে বিল্ড আপ। আপনি বলতে পারেন ওরা খেলছে দেখে করছে, 15 বছর ধরে খেলতেছে তাই করছে, অন্যরা 15 বছর খেলতে পারে না। কেন একাকি বিসিবির দোষ? অন্যদেরও তো কিছু দোষ থাকে, কেন খেলতে পারে। তো এই প্লেয়ারগুলো ট্রাই করছে, অনেকগুলো ম্যাচ বের করে আনছে, আপনাকে ওই রেসপেক্টটা দিতে হবে। আপনি সবার মতো গড়ে যদি অ্যাভারেজে বলতে চান, র্যান্ডম পার্সনের মতো মক করতে চান, এটা করতেই পারেন, কিন্তু ওটা আসলে কোনো লজিক্যাল থিং হবে না। মুশফিক ব্যাপারে আসলে আমার অবজারভেশন এটাই ছিল, পারফেক্ট টাইমে সে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। এটা হ্যাঁ আমরা আরেকটু আগে নেওয়ার কথা বলতেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আগে বলতে সে খুব বেশি হলে এশিয়া কাপের আগে নিতে পারত। জাস্ট একটা টুর্নামেন্ট এদিক সেদিক আগে পরে, 1 মাস আগে পরে হয়েছে, আর বেশি না। তো ব্যাপারটা নিয়ে আমি বলতে সে একদম রাইট টাইমে রাইট ডিসিশন নিয়েছে। তার উচিত এখন ওয়ান ডে আর টেস্টে ভালো পারফর্ম করা, এবং আমি আশা করি এই দুটাতে সে খুব ভালোভাবে পারফর্ম করবে। আজ এই পর্যন্ত। আমার এই ভিডিও সংক্রান্ত এবং আপনাদের নিজস্ব মতামত কমেন্টে জানিয়ে দিন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আশা করি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবার শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।